গোপনে ৩৬,০০০ আফগানকে নিয়ে যাওয়া হয়েছে যুক্তরাজ্যে। তালেবানদের হাতে প্রাণ হারানোর ভয়ে অনেকে কেন কি করেছিল তারা? যুদ্ধ বন্ধে আমেরিকার আলটিমেটামে পাত্তা দিচ্ছে না রাশিয়া। পুরনো বন্ধু পুতিনের কাছে হেরে চাপে পড়বেন কি ট্রাম্প? ইরানের সাথে পরমাণু ইস্যুতে আলোচনায় তাড়া নেই জানালেন ট্রাম্প। তাহলে কি বিনা বাধায় সমৃদ্ধকরণ চালিয়ে যাবে খামেনির দেশ? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। তালেবানদের হাতে জীবন হারানোর ভয়ে আফগানিস্তান থেকে ৩৬,০০০-এর বেশি আফগানকে গোপনে যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হয়েছিল। ব্রিটিশ সেনাদের সহযোগিতা করা আফগানদের পরিচয় ফাঁসের পর প্রাণের ঝুঁকিতে ছিল হাজারো আফগান। গোপনে কয়েক হাজার সহযোগী আফগানকে যুক্তরাজ্যে সরিয়ে নিলেও ফাঁস হওয়ার তালিকায় থাকা ৬০০ আফগান সেনা ও তাদের পরিবারের অন্তত ২,০০০ সদস্য এখনও আফগানিস্তানে রয়ে গেছে। প্রশ্ন উঠেছে, এখন তাদের ভাগ্যে কি ঘটবে? তারা কি হত্যার শিকার হবে নাকি নিরাপদে সরে যেতে পারবে? হিজল জোবাইরের ডেস্ক রিপোর্ট। দীর্ঘদিন আফগানিস্তানে অবস্থান করা ব্রিটিশ সেনাদের তথ্য প্রদান সহ বিভিন্ন ইস্যুতে সহায়তা করেছিল লাখ লাখ আফগান। তালেবানরা ক্ষমতা দখলের পর প্রাণ সংশয়ের ঝুঁকিতে থাকায় তাদের মধ্য থেকে বিশাল একটি অংশ যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন জানায়। দুর্ঘটনাবশত এক ব্রিটিশ কর্মকর্তার হাত ধরে ফাঁস হয়েছিল সেরকম একটি তালিকা। ১৬ জুলাই এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ওই ঘটনায় প্রায় ১৯,০০০ আফগানের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যায়। ফাঁস হওয়া কিছু তথ্য ফেসবুকে ছড়িয়ে পড়ার জেরে ২০২৩ সালের আগস্টে এ বিষয়ে জানতে পারে তৎকালীন ব্রিটিশ সরকার। তার ৯ মাস পর আফগান রেসপন্স রুট নামে নতুন একটি পুনর্বাসন পরিকল্পনা চালু করা হয়। তার আওতায় এ যাবৎ অন্তত ৪,৫০০ আফগান যুক্তরাজ্যে পৌঁছেছেন বা প্রক্রিয়ায় আছেন। এতে যুক্তরাজ্য সরকারের প্রায় ৪০০ মিলিয়ন পাউন্ড ব্যয় হয়েছে। যুক্তরাজ্য হাইকোর্টের বিচারক গোপনীয়তার আদেশ প্রত্যাহারের পর ১৫ জুলাই ওই তথ্য ফাঁস, সে বিষয়ে সরকারের প্রতিক্রিয়া এবং যুক্তরাজ্যে এ যাবৎ বিভিন্ন প্রকল্পের আওতায় আশ্রয় পাওয়া আফগানদের সংখ্যা প্রকাশ পায়। জানা যায়, ফাঁস হওয়া তথ্যের মধ্যে সংশ্লিষ্ট আফগানদের নাম, যোগাযোগের ঠিকানা ও কিছু পারিবারিক তথ্য ছিল। অনাকাঙ্ক্ষিত ওই ভুলের জন্য এরই মাঝে ক্ষমা চেয়েছে ব্রিটিশ সরকার। তবে সংশ্লিষ্ট কর্মকর্তা বিচারের আওতাধীন কিনা তা জানানো হয়নি। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ফাঁস হওয়াদের তালিকায় থাকা ৬০০ আফগান সেনা ও তাদের পরিবারের ১,৮০০ জন বর্তমানে আফগানিস্তানে অবস্থান করছেন। এছাড়া তালিকার অনেকেই পুনর্বাসনের প্রক্রিয়ায় আছেন। তালিকায় আফগানিস্তানের তৎকালীন সিনিয়র সামরিক কর্মকর্তা, সরকারি কর্মকর্তা ও সংসদ সদস্যদেরও নাম অন্তর্ভুক্ত ছিল। প্রাথমিকভাবে আশঙ্কা করা হয়েছিল, ফাঁস হওয়া তালিকায় থাকার কারণে প্রাণ সংশয় বা গুরুতর ক্ষতির ঝুঁকিতে থাকা মানুষের সংখ্যা ১ লাখ পর্যন্ত হতে পারে। তবে ওই তথ্য যতটা ছড়িয়েছে বলে ধারণা করা হয়েছিল তার চেয়ে সীমিত পরিসরে ছড়ায়। বিবিসি জানিয়েছে, এখন পর্যন্ত বিভিন্ন পর্যায়ে অন্তত ৩৬,০০০ আফগানকে যুক্তরাজ্যে স্থানান্তর করা হয়েছে। এদিকে ওই তথ্য ফাঁসের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা যুক্তরাজ্য সরকারের বিরুদ্ধে মামলা করেছে বলেও জানানো হয়েছে। ১৫ জুলাই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত এক পর্যালোচনায় জানানো হয়, গত মে মাস পর্যন্ত ওই ঘটনার শিকার হওয়া ১৬,০০০-এরও বেশি আফগানকে যুক্তরাজ্যে স্থানান্তর করা হয়। ২০২১ সালে আফগানিস্তানে সৃষ্ট বিশৃঙ্খল পরিস্থিতিতে দেশটি থেকে ব্রিটিশ সেনাদের প্রত্যাহার করে নেওয়া হয়। হিজল জোবায়ের, বাংলা ভিশন। ইউক্রেন যুদ্ধ থামাতে পুতিনের সাড়া না পেয়ে ক্ষোভে ফুঁসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ৫০ দিনের মধ্যে শান্তি চুক্তি না হলে রাশিয়ার উপর ১০০% শুল্ক বসানো হবে। এরই মধ্যে ইউক্রেন পাচ্ছে $1 বিলিয়ন মার্কিন অস্ত্র সহায়তা। তবে আগ্রাসন থামানোর কোনো লক্ষণ নেই রুশ বাহিনীর মধ্যে। ক্রেমলিন জানিয়ে দিয়েছে, পশ্চিমারা পুতিনের শর্ত না মানা পর্যন্ত হামলা চলবে। বিশ্লেষকরা বলছেন, যদি আলটিমেটাম ব্যর্থ হয় তবে এই কূটনৈতিক যুদ্ধেই যুক্তরাষ্ট্র নিজেই পড়ে যেতে পারে চাপে। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইউক্রেন যুদ্ধ থামাতে পুতিনের সাড়া না পেয়ে ক্ষেপে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৫০ দিনের মধ্যে আপোষে রাজি না হলে মস্কোর উপর ১০০% শুল্ক বসানোর হুমকি দিয়েছেন তিনি। কিয়েভকে $1 বিলিয়ন সামরিক সহায়তা, কঠোর আল্টিমেটাম ও ন্যাটো জোটের সম্মিলিত চাপের মুখেও নিজের অবস্থানে অনড় রয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের শীর্ষ কর্মকর্তারা বলছেন, পুতিনের শর্ত না মানা পর্যন্ত কোনোভাবেই ইউক্রেনে আগ্রাসন বন্ধ করবে না রাশিয়া।
রাশিয়া, বরং আরও বাড়তে পারে মস্কোর দাবি দেওয়া। এই অবস্থায় প্রশ্ন উঠছে, ট্রাম্পের আল্টিমেটাম যদি ব্যর্থ হয় তবে কূটনৈতিকভাবে ঠিক কতটা বেকায়দায় পড়বে খোদ যুক্তরাষ্ট্র? দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পরপরই পুতিনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে মনোযোগী হয়েছিলেন ট্রাম্প, কিন্তু ইউক্রেন ইস্যুতে কোনোভাবেই রাশিয়াকে বাগে আনতে পারেনি যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক সময়ে পুতিনকে শান্তি আলোচনায় বসাতে ট্রাম্পের মরিয়া চেষ্টা এখন আর গোপন নেই। পশ্চিমাদের শর্তে রাজি হয়ে যুদ্ধ বন্ধের ব্যাপারে রাশিয়ার পক্ষ থেকে ইতিবাচক কোনো পদক্ষেপ আসেনি। এমন পরিস্থিতিতে রুশ প্রেসিডেন্টের বিরুদ্ধে তীব্র ক্ষোভ দেখিয়েছেন ট্রাম্প। ন্যাটো প্রধানের সঙ্গে এক বৈঠকে পুতিনকে বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে তিনি বলেন, বুশ ওবামা বাইডেনদের ৩০ বছর ধরে ঘোল খাওয়ালেও একমাত্র ট্রাম্পকেই বোকা বানাতে পারেননি পুতিন। রাশিয়ার বিরুদ্ধে শতভাগ শুল্ক বসালে বিশ্ববাজারে কোণঠাসা হয়ে পড়বে মস্কো ও তার বাণিজ্যিক মিত্ররা। ট্রাম্পের এমন মতলব থাকলেও ক্রেমলিন মনে করছে এসব চাপে তাদের কিছুই হবে না। ঊর্ধ্বতন কিছু রুশ কর্মকর্তা জানিয়েছেন, পশ্চিমা অর্থনৈতিক অবরোধ সামলানোর মতো সামরিক এবং আর্থিক সক্ষমতা রাশিয়ার রয়েছে। তাদের দাবি, যুক্তরাষ্ট্র সত্যিকার অর্থে আলোচনায় আগ্রহী না, এমনটাই বিশ্বাস করেন পুতিন। সেক্ষেত্রে দাবি পূরণ না হওয়া পর্যন্ত ইউক্রেনে অভিযান চালু রাখবে রাশিয়া। এর মধ্যেই খার্কিভ, দনেস্ক সহ নানা অঞ্চলে বেড়েছে রুশ হামলা। আগ্রাসনের এই তীব্রতা ইঙ্গিত দিচ্ছে ট্রাম্পের আল্টিমেটামকে মোটেও পাত্তা দিচ্ছেন না পুতিন। ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধ থামানোর বিষয়ে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা দেননি পুতিন। তবে ন্যাটো জোটের সম্প্রসারণ বন্ধ, ইউক্রেনের নিরপেক্ষতা ও সামরিক শক্তি হ্রাস, কিয়েভে পশ্চিমা অস্ত্র সহায়তা প্রত্যাহারের মতো কিছু শর্ত দিয়েছেন পুতিন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, ইউক্রেনের যতটুকু ভূখণ্ড দখল করেছে রাশিয়া, এর স্বীকৃতি চায় মস্কো। পুতিনের ঘনিষ্ঠ মহল বলছে, ট্রাম্পের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে রুশ প্রেসিডেন্টের আগ্রহ আছে, কিন্তু ইউক্রেন ইস্যুতে আমেরিকা ও পশ্চিমাদের কোনো রকম ছাড় দেবেন না তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বারবার বলে আসছেন, আমেরিকার দখলদারিত্ব কোনোভাবেই মানবে না কিয়েভ। মার্কিন প্রতিনিধির মস্কো সফর এবং ট্রাম্প পুতিনের মধ্যে একাধিক ফোনালাপের পরেও কোনো অগ্রগতি না হওয়ায় ওয়াশিংটনে ক্রমেই বাড়ছে হতাশা। ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা চালু রাখলে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে বাড়বে সংকটের মাত্রা। বিশ্লেষকেরা বলছেন, পুতিনের শর্ত মেনে নিয়েই হয়তো শেষ পর্যন্ত যুদ্ধবিরতি করবেন ট্রাম্প। সেক্ষেত্রে ইউক্রেন ইস্যুতে দুই পরাশক্তির চূড়ান্ত পদক্ষেপ ঠিক করে দেবে রুশ মার্কিন সম্পর্কের ভবিষ্যৎ। হাফিজুল ইসলাম, বাংলাভিশন। আপাতত ইরানের সাথে পরমাণু ইস্যুতে আলোচনায় আমেরিকার কোনো তাড়াহুড়ো নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ইরানও সাফ জানিয়ে দিয়েছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের শর্ত দেয়া হলে যুক্তরাষ্ট্রের সাথে কোনো আলোচনা হবে না। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনাকে দেয়া সাক্ষাৎকারে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী বেলায়েতি জানিয়েছেন, পরমাণু সমঝোতার জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধের শর্ত দেয়া হলে মানবে না তেহরান। কোনো পূর্ব শর্ত ছাড়া আলোচনার জন্য ইরান প্রস্তুত আছে বলেও জানিয়েছেন বেলায়েতি। পরমাণু সংকট নিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে আলোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। চীনে অনুষ্ঠিত সাংহাই কো অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে সংকট সমাধানের কৌশল নিয়ে আলোচনা করেন এই দুই নেতা। এদিকে ইরানের সঙ্গে পরমাণু আলোচনা নিয়ে গুরুত্ব কমানোর আভাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অ্যান্ড্রুজ বিমান ঘাঁটিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই আভাস দেন তিনি। ট্রাম্প জানিয়েছেন, ইরান আলোচনায় বসতে চাইলেও তাড়া নেই যুক্তরাষ্ট্রের। পশ্চিমাদের সঙ্গে নতুন করে পরমাণু আলোচনার কোনো দিনক্ষণ এখনও ঠিক হয়নি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। চলতি বছরের এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ইরান 5 দফা বৈঠক হলেও কোনো অগ্রগতি হয়নি। সেনাবাহিনীতে নিয়োগ সংক্রান্ত বিরোধের জেরে ইসরায়েলের ক্ষমতাসীন জোট থেকে একটি ধর্মীয় রাজনৈতিক দল বেরিয়ে যাওয়ায় ভাঙনের মুখে পড়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার। দলটি বেরিয়ে যাওয়ায় ইসরায়েলের পার্লামেন্টে সামান্য ব্যবধানের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টিকে আছে তার দল। সংকটের মাত্রা আরও বাড়তে পারে 11টি আসন ধরে রাখা শাস নামক আরেকটি অতি রক্ষণশীল দল বেরিয়ে গেলে। মিরফাজদের আপডেট ডেস্ক রিপোর্ট। ইহুদি জাতিকে বাঁচাতে কেউ এগিয়ে আসবে না, আত্মরক্ষার জন্য নিজেদেরই লড়াই করতে হবে। বিভিন্ন সময় ইহুদিদের ঐক্যবদ্ধ করতে এমন নানা বক্তব্য দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নিজেকে ইহুদি রাষ্ট্র রক্ষায় দায়িত্বপ্রাপ্ত নেতারূপে উপস্থাপন করেন তিনি, কিন্তু বাস্তবতা হল নেতানিয়াহুর কর্মকাণ্ডে এখন বিরক্ত ইসরায়েলের ধর্মপ্রাণ ইহুদিরাই।
ইসরায়েলের ক্ষমতাসীন জোট থেকে একটি ধর্মীয় রাজনৈতিক দল বেরিয়ে যাওয়ায় ভাঙনের মুখে পড়েছে নেতানিয়াহুর সরকার। 15 জুলাই ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের ক্ষমতাসীন জোট সরকারের অংশীদার ইউনাইটেড টোরা জুডাইজম ইউটিজে দলের 6 জন সদস্য পার্লামেন্ট কমিটি ও মন্ত্রণালয় থেকে পদত্যাগ করেছেন। দলটি বেরিয়ে যাওয়ায় ইসরায়েলের পার্লামেন্টে সামান্য ব্যবধানের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টিকে আছেন নেতানিয়াহু। ইসরায়েলের অতি রক্ষণশীল বা আল্ট্রা অর্থোডক্স দল হিসেবে পরিচিত এই ইউটিজে দলটি ইসরায়েলের কট্টর ধর্মীয় গোষ্ঠী হেরেদি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে। হেরেদি সম্প্রদায়ের লোকেরা ইহুদি ধর্মের নিয়মকানুন কঠোরভাবে মেনে চলেন। হেরেদি পুরুষেরা দীর্ঘ কালো কোট ও টুপি এবং বিবাহিত নারীরা মাথা ঢাকা লম্বা পোশাক পরেন। এই সম্প্রদায়ের ছেলেমেয়েরা পৃথক স্কুলে পড়াশোনা করে। অনেক ইহুদি শিশু 20 থেকে 30 বছরের জন্য ধর্মীয় শিক্ষার টানে যোগ দেয় ইয়েশিভা স্কুলে। হেরেদি সম্প্রদায়ের লোকেরা আধুনিক পৃথিবীর বিপদ থেকে নিজেদের বিরত রাখেন। তারা টিভি, সিনেমা, স্মার্টফোন বা ইন্টারনেট সীমিতভাবে ব্যবহার করেন। তারা নিজেদেরকে এক ভিন্ন পরিবেশে রেখেও নিজস্ব অর্থনীতি ও কমিউনিটি গড়ে তোলেন আর বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন থাকেন। এই সম্প্রদায়ের পুরুষেরা সেনাবাহিনীতে যোগ দিতে চান না। তারা মনে করেন ধর্মীয় গ্রন্থ তোরাহ অধ্যয়নই তাদের দেশের সেবা। সরকার গঠনের সময় নেতানিয়াহু অতি রক্ষণশীল দল ইউটিজিকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তাদের ধর্মীয় ছাত্রদের সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করা হবে না। তবে এই ছাড়ের আইনি ভিত্তি সুপ্রিম কোর্ট বাতিল করেছে। আদালতের নির্দেশ অনুযায়ী সবার জন্য সমানভাবে সেনাবাহিনী বাধ্যতামূলক করতে হবে। ফলে ক্ষুব্ধ হয়ে সরকারের সমর্থন প্রত্যাহার করেছে ইউটিজে। 1948 সালের পর থেকে ইসরায়েলের ইতিহাসে দীর্ঘতম যুদ্ধের মধ্যে আছি আমরা। ইসরায়েলের জন্য অনেক সৈন্য মাসের পর মাস ধরে লড়াই করছে, রক্ত দিচ্ছে। অন্যদিকে এই অতি রক্ষণশীলেরা রাষ্ট্রের সেবা সম্পূর্ণরূপে এড়িয়ে চলছে এবং রাষ্ট্রের সম্পদ ভোগ করছে। এখানে মূল সমস্যা হলো এরা জায়োনিজমের আন্দোলনকে ইহুদি ধর্ম রক্ষার জন্য মূল্যবান কিছু মনে করে না। তারা সম্পূর্ণরূপে আধুনিকতা এবং ইসরায়েলি রাষ্ট্রের বিদ্বেষী। ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে কোনো দল বা জোটকে সরকার গঠন করতে হলে কমপক্ষে 61টি আসন প্রয়োজন হয়। সংকটের মাত্রা আরও বাড়াতে পারে 11টি আসন ধরে রাখা শাস নামক আরেকটি অতি রক্ষণশীল দল। তারাও ইউটিজের পথে হাঁটলে সংখ্যাগরিষ্ঠতা হারাবে নেতানিয়াহুর জোট। আর তেমনটা হলে হয়তো নেতানিয়াহুর সামনে নির্বাচন দেওয়া ছাড়া আর কোনো পথই খোলা থাকবে না। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। পশ্চিম তীরে ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন নাগরিক সাইফ মুসাল্লেতকে হত্যার ঘটনা অবিলম্বে তদন্তের জন্য ইসরায়েলকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এই ঘটনায় জড়িত সবার বিচারের দাবি জানিয়েছেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। গাজার পাশাপাশি সিরিয়ায় চলছে ইসরায়েলি হামলা। চন্দ্রিকা মজুমদারের ডেস্ক রিপোর্ট। ফ্লোরিডায় জন্মগ্রহণকারী সাইফ মুসাল্লেতের হত্যার যথাযথ তদন্ত করার জন্য ইসরায়েলকে আহ্বান জানিয়েছেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। পরিবারের সাথে দেখা করতে এসে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হাতে প্রাণ যায় ফিলিস্তিনি বংশোদ্ভূত এই মার্কিন নাগরিকের। গত 11 জুলাই রামাল্লার উত্তরে সিনজিল শহরে 20 বছর বয়সী মুসাল্লেতকে বসতি স্থাপনকারীরা আক্রমণ করে। শহরটির প্রধান সড়কে চলার সময় তাকে গাড়ি থেকে টেনে বের করে মারধর করে হত্যা করে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। এর আগে ফিলিস্তিনের অস্তিত্ব অস্বীকার এবং গাজার বিরুদ্ধে অনেক মন্তব্য করলেও কট্টর ইসরায়েলি সমর্থক হাকাবি এবার সাফ জানিয়ে দিয়েছেন, এমন অপরাধমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য অবশ্যই জবাবদিহিতা করতে হবে ইসরায়েলকে। মুসাল্লেতের পরিবারের দাবি যুক্তরাষ্ট্র এই ঘটনার তদন্ত শুরু করুক। তবে মুসাল্লেতের পরিবারের এই দাবিকে নাকচ করে দিয়েছেন মাইক হাকাবি। ফিলিস্তিনিদের বিরুদ্ধে এই চরম নির্যাতন ও নির্মমতার জন্য ইসরায়েলি বসতি স্থাপনকারী বা সৈন্যরা কখনোই জবাবদিহি করেনি বলে নিন্দা জানিয়েছেন সমালোচকরা। 2022 সাল থেকে মুসাল্লেত হলেন নবম মার্কিন নাগরিক যিনি ইসরায়েলিদের হাতে নিহত হয়েছেন। এদিকে গাজায় 24 ঘন্টায় আরও শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। এমন পরিস্থিতিতে গাজায় বর্বর গণহত্যা বন্ধে ইসরায়েলের বিরুদ্ধে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার ফ্রান্সিসকা আলবানিজ। গাজার পাশাপাশি সিরিয়ায়ও চলছে ইসরায়েলি হামলা। দেশটিতে দ্রুজ ও বেদুইন সম্প্রদায়ের পাল্টাপাল্টি হামলার মধ্যে দ্রুজ মিলিশিয়াদের পক্ষ নিয়ে সিরিয়ার রাজধানী দামেস্কের সেনা সদর দপ্তরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি প্রবাসী বিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি বলেছেন,
দ্রুজদের এমন বিপদের দিনে চুপ করে বসে থাকতে পারেন না তারা। সিরিয়ার এমন পরিস্থিতির জন্য প্রেসিডেন্ট আল শারাকে দায়ী করেছেন তিনি। চন্দ্রিকা মজুমদার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এবার জেফ্রি এপস্টাইনের যৌন পাচার মামলার গোপন নথি জনসম্মুখে আনার পক্ষে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ডানপন্থী মহলে চাপ ও উদ্বেগ বাড়তে থাকায় ট্রাম্প বলেন, অ্যাটর্নি জেনারেল পাম বন্ডির উচিত মামলার বিশ্বাসযোগ্য নথি প্রকাশ করা। জেফ্রি এপস্টাইনকে ঘিরে চলমান মামলার আরও স্বচ্ছতা ও দায়বদ্ধতা দাবি করেছেন ট্রাম্পের মেগা আন্দোলনের উল্লেখযোগ্য সংখ্যক সমর্থক। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এবার যৌন পাচারের অভিযোগে অভিযুক্ত জেফ্রি এপস্টাইনের মামলার বিশ্বাসযোগ্য নথি প্রকাশের পক্ষে মত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, জেফ্রি এপস্টাইনকে নিয়ে তদন্তে যেসব তথ্য নির্ভরযোগ্য বলে মনে হয় তা অ্যাটর্নি জেনারেল পাম বন্ডির জনসমক্ষে প্রকাশ করা উচিত বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে বিষয়টি নিয়ে ডানপন্থী সমর্থকদের মধ্যে ক্ষোভ ও চাপ ক্রমেই বেড়ে উঠছিল। অনেকের ধারণা, এমন অবস্থায় সে চাপ সামাল দিতেই একটি কৌশল হিসেবে এমন মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, বন্ডি এই বিষয়টি দক্ষতার সঙ্গে সামলেছেন। এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সম্পূর্ণভাবে তার নিজের। তিনি যা সঠিক এবং বিশ্বাসযোগ্য বলে মনে করেন সেটাই তিনি প্রকাশ করতে পারেন। তবে ট্রাম্প দাবি করেন, কথিত জেফ্রি এপস্টাইন সম্পর্কিত ভিডিওগুলো আসলে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, প্রেসিডেন্ট জো বাইডেন ও এফবিআইয়ের সাবেক পরিচালক জেমস কমির সাজানো একটি মিথ্যা প্রচারণা। যদিও এসব ভিডিও বা তথ্য প্রথমে তারই প্রশাসনের সময় সামনে আনা হয়েছিল। এদিকে জেফ্রি এপস্টাইন সংক্রান্ত মামলার আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা দাবি করেছেন ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট এগেইন অর্থাৎ মেগা সমর্থকদের একটি বড় অংশ। ট্রাম্প বলেন, তিনি বিশ্বাসযোগ্য তথ্য প্রকাশের পক্ষে রয়েছেন। যদিও তিনি মন্তব্য করেন, এই অশ্লীল এবং একই সঙ্গে একঘেয়ে মামলাটি নিয়ে এখনও এত আগ্রহ কেন রয়েছে। তবে তিনি যোগ করেছেন, যদি কোনো বিশ্বাসযোগ্য তথ্য থাকে তা প্রকাশ করা হোক। যে কোনো প্রাসঙ্গিক ও বিশ্বাসযোগ্য কিছু থাকলে তা জনসাধারণের সামনে তুলে ধরা উচিত। সম্প্রতি আইন প্রয়োগকারী সংস্থার একটি স্মারকপত্র প্রকাশিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট এগেইন অর্থাৎ মেগার সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। ওই স্মারকপত্রে বলা হয়, জেফ্রি এপস্টাইন আত্মহত্যা করেছিলেন এবং তার কোনো ক্লায়েন্ট তালিকা ছিল বা তিনি প্রভাবশালী ব্যক্তিদের ব্ল্যাকমেইল করতেন এমন কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। 2019 সালে ম্যানহাটনের একটি কারাগারে যৌন পাচারের অভিযোগে আটক অবস্থায় জেফ্রি এপস্টাইনের মৃত্যু হয়। তার মৃত্যুকে ঘিরে বহু রহস্য ও তর্ক বিতর্ক তৈরি হয়। অনেকের ধারণা এটি আত্মহত্যা নয়, বরং তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। জেফ্রি এপস্টাইন বহু বছর ধরে আলোচনার কেন্দ্রে ছিলেন। ধারণা করা হয়, তিনি গোপন কোনো সংস্থার সঙ্গে জড়িত ছিলেন এবং প্রভাবশালী ব্যক্তিদের যৌন কেলেঙ্কারির ফাঁদে ফেলে তাদেরকে ব্ল্যাকমেইল করতেন। জেফ্রি এপস্টাইনকে ঘিরে ছড়ানো ষড়যন্ত্রমূলক তত্ত্বগুলোর বেশিরভাগই মেগা সমর্থকদের মধ্যে বেশি জনপ্রিয়তা পায়। তারা বিশ্বাস করতেন, ট্রাম্প পুনরায় নির্বাচিত হলে তিনি এপস্টাইনের অপরাধ এবং তার উচ্চ পর্যায়ের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে থাকা সম্পর্কগুলোর পর্দা ফাঁস করবেন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এবং এফবিআই যখন যৌথভাবে একটি বিবৃতি দিয়ে জেফ্রি এপস্টাইন সংক্রান্ত জনপ্রিয় ষড়যন্ত্রমূলক ধারণাগুলোর সত্যতা অস্বীকার করে, তখন ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট এগেইন অর্থাৎ মেগার অনেক প্রভাবশালী সমর্থক অভিযোগ তুলেছেন যে ট্রাম্প প্রশাসন তাদের প্রতিশ্রুতি থেকে সরে এসেছে। তারা দাবি করেন, প্রশাসন ইচ্ছাকৃতভাবে একটি গোপন চক্রান্তে জড়িয়ে পড়েছে এবং এভাবে এপস্টাইনের নিকটতম সহযোগী ও সম্ভবত স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্পকে রক্ষা করা হবে। এক পডকাস্টে ভাষ্যকার ম্যাট ওয়ালস বলেন, তিনি ডানপন্থীদের এমনকি প্রেসিডেন্টকেও স্পষ্ট করে বলতে চান, যারা তাদের বলছে অতীত ভুলে যেতে এবং সামনে এগিয়ে যেতে, তাদেরকে তিনি জানিয়ে দিতে চান যে এই বিষয়টি তারা ভুলে যেতে পারেন না এবং এভাবে এগিয়ে যাওয়া তাদের পক্ষে সম্ভব নয়। এদিকে ট্রাম্পের নিকটতম সহযোগী রিপাবলিকান স্পিকার মাইক জনসন বিষয়টি নিয়ে স্বচ্ছতা নিশ্চিত করার দাবিতে বলিষ্ঠ এক কণ্ঠস্বর হিসেবে সামনে এসেছেন। ভাষ্যকার বেনি জনসনের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই বিষয়ে সমস্ত তথ্য উন্মুক্ত করা উচিত এবং জনগণকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া উচিত। তিনি আরও বলেন, বন্ডির উচিত সামনে এসে বিষয়টি সবাইকে পরিষ্কারভাবে ব্যাখ্যা করা। ইফাত জাহান, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।